আজ থেকে প্রায় 1000 বছর পূর্বে পৃথিবীর অন্যতম প্রাকৃতিক সম্পদশালী অঞ্চল ছিল এই বাংলা। তাই বিশ্বের সব পরাশক্তির আগ্রহের কেন্দ্রবিন্দু ছিল এই দেশ। কিন্তু চারদিকের পাহাড় পর্বত, বন জঙ্গল আর নদী নালায় প্রবেষ্টিত এই বাংলাকে পারায়ত্ত করা এত সহজ ছিল না। তবুও মাত্র 18 জন সৈন্য নিয়ে বাংলা বিজয় করেছিলেন একজন তুর্কি সেনাপতি। নাম তার ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি। বর্তমান ভারতের পশ্চিমবঙ্গ, বিহার আর সমগ্র বাংলাদেশ নিয়ে গঠিত সুবিশাল রাজ্য বাংলার প্রথম মুসলিম শাসক এই বখতিয়ার খিলজিকে নিয়ে যুগে যুগে চলে এসেছে নানান চর্চা। কেউ কেউ মনে করেন ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি ছিলেন ইসলামের একজন নিবেদিত খাদেম, যার কাজ ছিল আল্লাহর জমিনে ইসলামের দিন প্রতিষ্ঠা করা। আবার কারো কারো মতে বখতিয়ার খিলজি ছিলেন একজন খুনি লুটেরা ছাড়া আর কিছুই না। আসলে কেমন ছিলেন এই দুর্ধর্ষ যোদ্ধা, কি ছিল তার উদ্দেশ্য, এবং সত্যিই কি তিনি মাত্র 18 জন সৈন্য নিয়ে বাংলা বিজয় করেছিলেন, নাকি মানুষের মুখে মুখে ছড়ানো একটি গুজব মাত্র? সবকিছুর বিস্তারিত ডিসকভারি বাংলায় আজকের পর্বে। বাংলাদেশ থেকে 3168 কিলোমিটার দূরে অবস্থিত আফগানিস্তানের হেলমান্দ নামক একটি প্রদেশ, যা একসময় গরমশির নামে পরিচিত ছিল। আর 1150 সালে এই গরমশিরের কোনো এক অভাবগ্রস্ত পরিবারেই জন্মগ্রহণ করেন এই ইতিহাস বিখ্যাত বীর সন্তান। জন্ম আফগানিস্তানে হলেও জাতিতে বখতিয়ার খিলজি ছিলেন একজন তুর্কি। তার পূর্বপুরুষেরা ভাগ্যের অন্বেষণে আফগানিস্তানে এসে বসবাস শুরু করে। খুব ছোট্টবেলায় বখতিয়ারের বাবা মা মারা যায়, যার ফলে বখতিয়ার শৈশব কেটেছে খুব কষ্ট এবং অভাব অনটনের মধ্য দিয়ে। দেখতে কালো, খাটো আর লম্বা লম্বা হাতের জন্য বখতিয়ার খিলজিকে নিয়ে সবাই উপহাস করত। অভাবের তাড়নায় বখতিয়ার বাধ্য হয়ে সিদ্ধান্ত নেন শহর ত্যাগ করে পার্শ্ববর্তী কোনো এক শহরে যাবে কাজের সন্ধানে। সিদ্ধান্ত অনুযায়ী পশ্চিম আফগানিস্তানের শহর গজনি ও হেরাতের মাঝামাঝি স্থানে অবস্থিত বিখ্যাত রাজ্য ঘুরে চলে আসেন বখতিয়ার। তখন ঘুর সাম্রাজ্যের রাজা ছিলেন সুলতান মইজউদ্দিন মোহাম্মদ ঘুরি, যিনি সেই সময় প্রস্তুতি নিচ্ছিলেন হিন্দুস্তান জয় করার। বখতিয়ার চাইলেন মোহাম্মদ ঘুরির সেনাবাহিনীতে যোগ দিয়ে হিন্দুস্তান তথা ভারতবর্ষের অভিযানে সামিল হবেন। কিন্তু মোহাম্মদ ঘুরির সেনাবাহিনীতে যোগ দেওয়ার শর্ত ছিল থাকতে হবে নিজস্ব ঘোড়া, ঢাল এবং তরোয়ার। পায়ে হেঁটে গরমশিরি থেকে গজনিতে আসা হতদরিদ্র বখতিয়ারের কাছে ছিল না একটি কড়িও। তাই মোহাম্মদ ঘুরির সেনাবাহিনীতে যোগ দেওয়া হলো না আর। বিশাল অর্থ সম্পদ ছাড়া ঘরে ফিরবে না, এমন প্রতিজ্ঞা নিয়ে ঘর ছাড়া বখতিয়ার তাই জীবিকার জন্য তখন গজনি ও হেরাতের বাজারে কুলির কাজ শুরু করেন। আর ঠিক এভাবেই তার কয়েক বছর কেটে যায়। এর মধ্যে মোহাম্মদ ঘুরির হাতে হিন্দুস্তানের পতন ঘটে এবং দিল্লিতে মুসলিম শাসন চালু হয়। বখতিয়ারের কাছে তখন খবর আসে সেখানে নতুন নতুন অনেক মুসলিম রাজ্য তৈরি হচ্ছে। সুতরাং কাজের সন্ধানে গজনি ছেড়ে বখতিয়ার পাড়ি জমায় ভারতের পথে। তবে এবারও বখতিয়ারের ভাগ্য সহায়ক হয়নি। শুধুমাত্র দেখতে অসুন্দর হওয়ায় দিল্লির শাসক কুতুবউদ্দিন আইবেকের দরবারেই ঢোকার সুযোগ পর্যন্ত পায়নি বখতিয়ার। দরবারের সিপাহীরা হাসি তামাশা করেই তাড়িয়ে দেন বখতিয়ারকে। ব্যর্থ ও হতাশায় জর্জরিত বখতিয়ার শেষ চেষ্টা হিসাবে ভারতের আরেক রাজ্য বদাউনে হাজির হন তিনি। তখন বদাউনের শাসক মালিক হিজবর উদ্দিন দৈনিক বেতনের চুক্তিতে বখতিয়ারকে সৈন্যবাহিনীতে অন্তর্ভুক্ত করেন। বছরের পর বছর ভাগ্যের সাথে লড়াই করে যাওয়া বখতিয়ারের উত্থান শুরু হয় ঠিক এখান থেকে। বদাউনের সেনাবাহিনীতে বেশ কয়েকবার কাজ করার পর বখতিয়ারের নাম ও খ্যাতি দুটোই আলোর গতিতে ছড়াতে থাকে ভারতবর্ষ জুড়ে। সম্মুখ যুদ্ধে বখতিয়ারের সাহসিকতা আর বীরত্ব দেখে কর্মরত চাকরি থেকে আরো উন্নত চাকরির ডাক আসে বখতিয়ারের। বদাউনের পাক চুকিয়ে অযোধ্যা গিয়ে দায়িত্ব পান দুর্গাপুর নামক অঞ্চলের নিরাপত্তা রক্ষার। বেশ অল্প দিনেই নিজেই নিজের যোগ্যতায় বখতিয়ার অযোধ্যার শাসনকর্তা হোসেন উদ্দিনের আস্থাভাজন হয়ে ওঠে। হোসেন উদ্দিন বখতিয়ারকে ভিউলি ও ভাগ্য নামক দুইটি অঞ্চলের জমিদার বানিয়ে দেন।
বখতিয়ার তখন অনুধাবন করেন যে ভারতবর্ষ যতটা না বড় তার তুলনায় খুবই অল্প অঞ্চলই ইসলামের আলো পদার্পণ করেছে। সুতরাং বখতিয়ার খিলজি সিদ্ধান্ত নেন ভারতবর্ষের আনাচে কানাচে ইসলামের বার্তা পৌঁছে দিয়ে সমগ্র ভারতকে ইসলামের শাসনের ছায়াতলে তিনি নিয়ে আসবেন। তাই সেই চিন্তা অনুযায়ী বখতিয়ার তার আশেপাশের অঞ্চলে আক্রমণ করতে শুরু করেন। আর বখতিয়ারের এই কর্মকাণ্ডের দিকে আঙ্গুল তুলে বখতিয়ারকে দস্যু লুটেরা হিসেবে আখ্যায়িত করে একদল মানবতাবাদী, যাদের অভিযোগ শান্তিপূর্ণ রাজ্যগুলোতে আক্রমণ চালিয়ে বখতিয়ার এইসব রাজ্যগুলোর শান্তি নষ্ট করছে সে। অথচ সকল ঐতিহাসিকগণ স্বীকার করে যে সেই সময় ভারতের বেশিরভাগই রাজ্য অশান্তি আর অবিচারের ভারে জর্জরিত। তখনকার রাজ্যের শাসকগণ ছিল ভোগ বিলাসে মগ্ন। প্রজাদের উপর অন্যায় নিপীড়ন, জমি দখল, মাত্রা অতিরিক্ত খাজনা আদায়, নানান জুলুম নির্যাতন সব সময়ের জন্য লেগেই থাকত। আর ঠিক সেই সকল এলাকা বখতিয়ার দখল করে ইসলামিক শাসন ব্যবস্থা চালু করেন, মানুষের মাঝে ন্যায় বিচার প্রতিষ্ঠা করেন, অতিরিক্ত খাজনা মওকুফ, কৃষকদের জমির সুষ্ঠু বণ্টন, টাকশাল নির্মাণ সহ বহু কল্যাণমূলক কাজ করেন দখলকৃত রাজ্যগুলোতে। বখতিয়ার শুধু তাদের উপরই তরবারি চালানোর হুকুম দিত যারা যুদ্ধ করতে আসত। একজন সত্যিকারের মুসলমান হিসাবে বখতিয়ার চেয়েছিলেন সমগ্র ভারতের প্রতিটা কোণায় ইসলামিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করতে। বখতিয়ার ভারতের একের পর এক রাজ্য জয় করার মাধ্যমে ভারতের সবচেয়ে দুর্ধর্ষ ও সাহসী যোদ্ধা হিসেবে পরিচিত হয়ে ওঠেন। অনেক দূর দূরান্তের রাজ্যের শাসকগণ বখতিয়ারের আনুগত্য মেনে নিতে থাকেন। এমন সময় বখতিয়ার জানতে পারেন ভারতীয় উপমহাদেশের এমন একটি অঞ্চল আছে যেখানে সারা বছরই ফসল ফলে, যার ফলফলাদি চিনির চেয়েও সুমিষ্ট, আর মাটি ছিল ভীষণ উর্বর। আর সেই অঞ্চলের নাম গৌড়বঙ্গ, যার রাজা ছিলেন লক্ষণ সেন। সে শুধুমাত্র হিন্দু ব্রাহ্মণদের সাহায্য সহযোগিতা করে আর অন্যান্য ধর্মাবলম্বীদের, এমনকি নিজ ধর্মের নিচু জাতের মানুষের উপরও নির্যাতন ও নিপীড়ন করে, যার আমেরদের অত্যাচারে অতিষ্ঠ ছিল সকল প্রজারা। এরপর বখতিয়ার খিলজি সিদ্ধান্ত নেন তিনি বাংলায় অভিযান চালাবেন।